আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। ইউরোপের রাষ্ট্রদূতদের তলব করে কঠিন হুঁশিয়ারি দিল ইরান। গাজার দায়িত্ব হস্তান্তর নিয়ে নতুন তথ্য জানালো হামাস। হামলার হুমকির মাঝেই তুরস্কে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ইরান। নাইজার বিমানবন্দরে আইএসআইএলের হামলা ঠেকাতে সাহায্য করেছে রাশিয়া। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন আসলে কে? এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইউরোপের রাষ্ট্রদূতদের তলব করে কঠিন হুঁশিয়ারি দিল ইরান। সম্প্রতি ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। এর পাল্টা পদক্ষেপ হিসাবে ইউরোপীয় বাহিনীগুলোকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার পর এবার তেহরানে থাকা সব ইউরোপীয় দেশের রাষ্ট্রদূতদের তলব করেছে ইরান। সোমবার ২ ফেব্রুয়ারি এবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্তি ইইউর একটি ভুল সিদ্ধান্ত এবং ইরানের প্রতি অপমান বলে বিবেচিত হচ্ছে। তিনি বলেন, রাষ্ট্রদূতদের তলব করে কঠিন হুঁশিয়ারি এবং তেহরান আরও কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে বিবেচনা করছে বলে সতর্ক করা হয়েছে। এদিকে চলমান উত্তেজনার মধ্যে পরমাণু চুক্তি ইস্যুতে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই দুই দেশের প্রতিনিধিদের মধ্যে তুরস্কের আঙ্কারায় বৈঠক আয়োজনের চেষ্টা করছে কয়েকটি দেশ। মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রোববার জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে তারা চলতি সপ্তাহেই ইরানের সঙ্গে এই ধরনের আলোচনা শুরু করতে চায়। প্রতিবেদনে বলা হয়, তুরস্ক, মিশর ও কাতার যৌথভাবে চলতি সপ্তাহে তুরস্কের রাজধানী আঙ্কারায় এই বৈঠকটি আয়োজনের উদ্যোগ নিচ্ছে। প্রস্তাবিত এ বৈঠকে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নিতে পারেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আরও জানিয়েছেন, পরমাণু চুক্তি আহ্বান জানিয়ে ট্রাম্পের মন্তব্য এবং বিপরীতে সামরিক অভিযানের হুমকি কোনো প্রতারণামূলক কৌশল নয়। সাম্প্রতিক দিনগুলিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি জোরদার করেছে। ট্রাম্প নিজেই একে বিশাল নৌবহর হিসাবে উল্লেখ করেছেন। তবে যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে এটি একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে পরিণত হবে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গাজার দায়িত্ব হস্তান্তর নিয়ে নতুন তথ্য জানালো হামাস। অবরুদ্ধ গাজা ভূখণ্ডের প্রশাসনিক দায়িত্ব হস্তান্তরের বিষয়ে নতুন তথ্য জানিয়েছে হামাস। সংগঠনটির মুখপাত্র হাজেম কাসেম বলেন, গাজার সরকারি ও প্রশাসনিক সব সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব হস্তান্তরের জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া ও ব্যবস্থা শেষ করা হয়েছে। সোমবার ২ ফেব্রুয়ারি রয়া নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে কাসেম জানান, ফিলিস্তিনি বিভিন্ন রাজনৈতিক দল, গোষ্ঠী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি কমিটি এই দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া তদারকি করবে। আমরা সব পক্ষকে আহ্বান জানাই যেন এই কমিটির কাজ সহজ করা হয় এবং ইসরায়েলের কারণে টানা ২ বছরের যুদ্ধের পর গাজায় পুনরুদ্ধার কার্যক্রম শুরু করা যায়। হামাসের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া তথাকথিত যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী গাজার দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব বর্তমানের হামাসের কাছ থেকে ১৫ সদস্যের একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দেওয়া হবে। এই কমিটির নাম ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ গাজা, এনসিএজি। এনসিএজির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক উপমন্ত্রী আলী শাআত। রাফা সীমান্ত সোমবার আবারও খোলার পর গাজায় প্রবেশ শুরু হলে কমিটির সদস্যরা সেখানে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই দায়িত্ব হস্তান্তর গাজায় দীর্ঘ যুদ্ধের পর প্রশাসনিক শূন্যতা কাটিয়ে উঠতে এবং মানবিক পুনর্গঠন প্রক্রিয়া এগিয়ে নিতে গোটা বিশ্বে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। হামলার হুমকির মাঝেই তুরস্কে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই আলোচনার একটি নতুন সম্ভাবনা দেখা দিয়েছে।
উত্তেজনা প্রশমনের লক্ষ্যে আগামী ৬ ফেব্রুয়ারি তুরস্কে দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এক আরব কূটনৈতিক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওই দিন মার্কিন আলোচক দল ও ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে বসতে পারেন। বিষয়টি সংবেদনশীল হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, মিশর, কাতার, তুরস্ক ও ওমানের মধ্যস্থতায় এই বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি ইরান পরমাণু আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানালেও যুক্তরাষ্ট্র পাল্টা সতর্কবার্তা দিয়েছে। চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে তেহরানকে এর ফল ভোগ করতে হতে পারে। এই আলোচনার পটভূমিতে রয়েছে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা। গত মাসে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ওই বিক্ষোভে ব্যাপক দমনপীড়নের অভিযোগ ওঠে, যার জেরে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দেন। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরী পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ৬টি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ, একটি বিমানবাহী রণতরী এবং ৩টি উপকূলীয় যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে ইরানের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে ওয়াশিংটন। মার্কিন এই অবস্থানের জবাবে কড়া হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তবে তা একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। একই সঙ্গে তিনি ইরানের জনগণকে মার্কিন হুমকিতে ভয় না পাওয়ার আহ্বান জানান। খামেনি সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনকে একটি অভ্যুত্থান চেষ্টা হিসেবে বর্ণনা করেন। তার দাবি, ওই বিক্ষোভে সরকারি প্রতিষ্ঠান, নিরাপত্তা কেন্দ্র, ব্যাংক ও ধর্মীয় স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে শেষ পর্যন্ত সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। খামেনির বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প জানান, তিনি এখনও একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদী। তবে চুক্তি না হলে পরিস্থিতি কোন দিকে যাবে তা সময়ই বলে দেবে, এমন মন্তব্য করেন তিনি। এত উত্তেজনার মধ্যেও আলোচনার পথ পুরোপুরি বন্ধ হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সঠিক সিদ্ধান্ত নেয় তাহলে পরমাণু ইস্যুতে একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ চুক্তি সম্ভব। পাশাপাশি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি জানিয়েছেন, আলোচনার কাঠামো তৈরির কাজ এগিয়ে চলছে। তবে ইরান স্পষ্ট করে দিয়েছে, দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কোনো আলোচনা হবে না। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি আঞ্চলিক দেশ জানিয়েছে, তারা ইরানে হামলার জন্য নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। যুদ্ধের হুমকি ও কূটনৈতিক তৎপরতা দুটোই এখন সমান্তরালে চলছে। এমন পরিস্থিতিতে তুরস্কে সম্ভাব্য এই বৈঠক আদৌ উত্তেজনা কমানোর কোনো পথ খুলে দিতে পারে কিনা, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল। নাইজার বিমানবন্দরে আইএসআইএলের হামলা ঠেকাতে সাহায্য করেছে রাশিয়া। গত সপ্তাহে নাইজারের রাজধানী নিয়ামের প্রধান বিমানবন্দরে আইএসআইএল সশস্ত্র গোষ্ঠীর চালানো হামলা প্রতিহত করতে রাশিয়ান সৈন্যরা সহায়তা করেছে বলে মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়। সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আফ্রিকান কর্পস এবং নাইজেরিয়ার সশস্ত্র বাহিনীর যৌথ প্রচেষ্টায় আক্রমণটি প্রতিহত করা হয়। নাইজারের শাসক সামরিক বাহিনী এর আগে বলেছিল, রাশিয়ান অংশীদাররা রাজধানীতে আক্রমণ প্রতিহত করতে সাহায্য করেছে, যেখানে একজন ফরাসি নাগরিকসহ ২০ জন আক্রমণকারী নিহত এবং ৪ জন সেনা আহত হন। নাইজারের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, কমপক্ষে ১১ জন যোদ্ধাকেও আটক করা হয়েছে। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস অনুসারে মস্কো এই সর্বশেষ চরমপন্থী হামলার তীব্র নিন্দা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে এটি জানানো হয়। মন্ত্রণালয় আরও জানায়, ২০২৪ সালের সেপ্টেম্বরে মালির রাজধানীতে আন্তর্জাতিক বিমানবন্দরে একই ধরনের হামলা হয়েছিল। সেখানেও প্রশিক্ষক এবং প্রযুক্তিগত সহায়তা দিতে বহিরাগত শক্তি জড়িত ছিল বলে জানা গেছে। নাইজারের সামরিক প্রধান আব্দুর রহমানে তচিয়ানি বিমানবন্দর রক্ষায় রাশিয়ান বাহিনীর উচ্চ স্তরের পেশাদারিত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে নিয়ামে রাশিয়ান সামরিক ঘাঁটি পরিদর্শন করেছেন বলেও জানা গেছে। ২৮ জানুয়ারি রাতে নিয়ামের কাছে ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক এবং সমন্বিত হামলার দায় স্বীকার করে আইএসআইএল গোষ্ঠী।
আইএসআইএল অনুমোদিত সংবাদ মাধ্যম আমাকের মাধ্যমে অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে কয়েক ডজন হামলাকারী অ্যাসল্ট রাইফেল হাতে একটি বিমানের হ্যাঙ্গারের কাছে গুলি চালাচ্ছে এবং মোটর বাইকে করে রওনা হওয়ার আগে একটি বিমানে আগুন ধরিয়ে দিচ্ছে। এদিকে নাইজারের সামরিক বাহিনী প্রাথমিকভাবে বেনিন, ফ্রান্স এবং আইভরি কোস্টকে বিমানবন্দরে হামলার পৃষ্ঠপোষকতার জন্য অভিযুক্ত করেছিল, যেখানে একটি সামরিক ঘাঁটিও রয়েছে। তবে সামরিক বাহিনী তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ সরবরাহ করেনি। আইভরি কোস্টের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগ অস্বীকার করেছে এবং নাইজারের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে। বেনিনও এই দাবি অস্বীকার করেছে। ফ্রান্স এখনও কোনো মন্তব্য করেনি। সূত্র আল জাজিরা। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন আসলে কে? যৌন অপরাধ ও মানব পাচারের অভিযোগে অভিযুক্ত মার্কিন ধনকুবের জেফ্রি এপস্টেইনকে নিয়ে বিশ্বজুড়ে কৌতূহল ও বিতর্ক চলমান। 2019 সালের 10 আগস্ট নিউ ইয়র্কের একটি জেলখানায় বিচার চলাকালীন অবস্থায় রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি কিশোরীদের পাচার এবং একটি বিশাল যৌনচক্র চালানোর অভিযোগে অভিযুক্ত ছিলেন। সম্প্রতি 2025 সালের নভেম্বরে মার্কিন কংগ্রেস এপস্টেইন ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্ট পাশের পর এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরে এই সংক্রান্ত গোপন নথিপত্র জনসমক্ষে আসার প্রক্রিয়া শুরু হওয়ায় তার জীবনের অন্ধকার দিকগুলো পুনরায় আলোচনায় এসেছে। নিউ ইয়র্কে বেড়ে ওঠা এপস্টেইন 70-এর দশকে একটি বেসরকারি স্কুলে গণিত ও পদার্থবিজ্ঞান পড়াতেন। এরপর নিজের মেধা ও কৌশলে ওয়াল স্ট্রিটের ইনভেস্টমেন্ট ব্যাংক বেয়ার স্টান্সে যোগ দেন। মাত্র 4 বছরেই তিনি সেখানে পার্টনার হন এবং 1982 সালে নিজস্ব প্রতিষ্ঠান জে এপস্টেইন অ্যান্ড কোং গঠন করেন। $1 বিলিয়ন বেশি সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে তিনি দ্রুত ধনকুবেরে পরিণত হন এবং নিউ ইয়র্ক, ফ্লোরিডা ও নিউ মেক্সিকোতে বিলাসবহুল প্রাসাদ ও ব্যক্তিগত দ্বীপ গড়ে তোলেন। ক্ষমতাধর বন্ধুদের বৃত্ত। এপস্টেইনের সামাজিক যোগাযোগ ছিল ঈর্ষণীয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন থেকে শুরু করে ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স অ্যান্ড্রু পর্যন্ত তার বন্ধু তালিকায় ছিলেন। 2002 সালে এক সাক্ষাৎকারে ট্রাম্প তাকে চমৎকার লোক হিসেবে অভিহিত করেছিলেন। যদিও পরবর্তী সময়ে ট্রাম্প দাবি করেন যে এপস্টেইনের অসংলগ্ন আচরণের কারণে কয়েক দশক আগেই তিনি তার সাথে সম্পর্ক ছিন্ন করেছিলেন। অন্যদিকে প্রিন্স অ্যান্ড্রু এপস্টেইনের সাথে তার বন্ধুত্বের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এবং শেষ পর্যন্ত 2025 সালে নিজের রাজকীয় উপাধি হারান। আইনি লড়াই ও শতাব্দীর সেরা সমঝোতা। 2005 সালে প্রথম এক 14 বছর বয়সী কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে এপস্টেইনের বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরু হয়। 2008 সালে তিনি যাবজ্জীবন কারাদণ্ড এড়াতে এক বিতর্কিত প্লি ডিল বা সমঝোতা করেন। এর ফলে তিনি মাত্র 13 মাস কারাগারে কাটান এবং দিনের 12 ঘণ্টা নিজের অফিসে কাজ করার অনুমতি পান। এই সমঝোতাকে পরবর্তী সময়ে শতাব্দীর সেরা ডিল হিসেবে সমালোচনা করা হয়। তবে 2019 সালে নতুন করে পাচারের অভিযোগ উঠলে তিনি পুনরায় গ্রেফতার হন এবং জেলের ভেতরেই তার জীবনের অবসান ঘটে। গিজলেন ম্যাক্সওয়েল ও পরবর্তী প্রভাব। এপস্টেইনের মৃত্যুর পর তার ঘনিষ্ঠ সহযোগী গিজলেন ম্যাক্সওয়েলকে বিচারের মুখোমুখি করা হয়। 2021 সালে কিশোরীদের পাচার ও প্ররোচিত করার অভিযোগে তাকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়। ম্যাক্সওয়েল পরে আদালতে স্বীকার করেন যে এপস্টেইনের সাথে পরিচয় হওয়া তার জীবনের সবচেয়ে বড় অনুশোচনার বিষয়। বর্তমানে মার্কিন বিচার বিভাগ এপস্টেইন সংক্রান্ত নথিপত্রগুলো প্রকাশ করছে, যা বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের সাথে তার সম্পর্ক এবং অপরাধের ধরন সম্পর্কে নতুন নতুন তথ্য সামনে আনছে। সূত্র বিবিসি।